আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের কবির স্যারের অনুশীলনী সলভিং ক্লাসে। আমরা এতদিন পর অনেকগুলা মোটামুটি 5টা চ্যাপ্টার কভার করছি। আজকে আমরা কর্মমুখী রসায়ন পড়ব। ঠিক আছে? কর্মমুখী রসায়নের কবির স্যারের যে এমসিকিউ আছে সেটা পড়ব। তো কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই, চলো আমরা একদম বইয়ের পড়ার মধ্যে চলে যাই। আচ্ছা, এখান থেকে আমরা প্রথম থেকে পড়াটা শুরু করি। দেখো, প্রথমে কি বলা আছে, এখানে বলা আছে গ্লুকোজের আণবিক সংকেত দেওয়া আছে C6H12O6। ঠিক আছে, এটা একটি কি, এটা খুবই একটা কমন প্রশ্ন না? এখানে কি আছে বলতো, কার্বন আছে, হাইড্রোজেন আছে, মানে এটা কি একটা কার্বোহাইড্রেট। ঠিক আছে, এটার ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, জৈব যৌগ আমরা অনেক আগে শেষ করে ফেলছি। আচ্ছা, এরপর আমরা এখানে কি করবো ভাইয়া, শুধুমাত্র জ্ঞানমূলকগুলো সলভ করবো, অনুধাবন ধরবো না। ঠিক আছে, আর বোর্ড প্রশ্ন এখান থেকে ধরবো না, বোর্ড প্রশ্ন আমরা সলভ করবো হাজারি নাকসার থেকে। ওকে, আচ্ছা এখন দেখি আমরা 3 নম্বর প্রশ্নের মধ্যে। দেখো এখানে কি বলা আছে, এখানে একটা কি বলা আছে, এটা হচ্ছে একটা ইথানল, তাই না? ইথানলকে আমরা অক্সিজেন দ্বারা জারিত করলে, আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে কি তৈরি হয় বলতো ভাই, অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক আছে, একটা ইথানোয়িক অ্যাসিড তৈরি হচ্ছে। এখন বলছে নিম্নের কোনটি ভিনেগার। আমরা কি জানি ভিনেগার মানে কি বলতো, 6 to 10% আমরা হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিডকে আমরা বা ইথানোয়িক অ্যাসিডকে আমরা কি বলি, ভিনেগার বলি। তাহলে এটা তোমরা জানি ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা কি বলি, ভিনেগার বলি। তাহলে এখানে একটা প্রশ্ন যদি আমরা বলতে চাই, মানে ইথানোয়িক অ্যাসিডে পানির পরিমাণ কত বলতো, পানি থাকে তাহলে 94 থেকে 90% পানি থাকে। ঠিক আছে, তো পার্সেন্ট কি থাকে, পানি থাকে, যেহেতু জলীয় দ্রবণ। ঠিক আছে, আচ্ছা এরপরের প্রশ্ন আমরা 4-1 মধ্যে চলে যাই। যদিও এরকম প্রশ্ন আসবে না, ঠিক আছে, উপরে প্রশ্নগুলো আসবে না, তবু দেখি এখানে কি দেওয়া আছে। এখানে 1 2 3 4 চারটা আছে, তার মানে কি এটা বিউটানোয়িক অ্যাসিড দেওয়া আছে। ওকে, বিউটানোয়িক অ্যাসিড আছে, ভালো কথা, তার মানে অ্যাসিড দেওয়া আছে। মাখনে অ্যাসিডটি উপস্থিত কি হিসেবে থাকে? আচ্ছা, মাখন একটা কি ভাইয়া বলতো, মাখন একটা চর্বি। ঠিক আছে, আচ্ছা পৃথিবীতে যত ধরনের চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ আছে সেগুলো কি বলতো ভাই, এগুলো হচ্ছে এস্টার। তাহলে এখানে কি বলতো, এটা দেখাই আছে মাখন, মাখন মানে কি বলতো, চর্বি, চর্বি মানে কি বলতো ভাই, এস্টার রূপে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর একদম আমরা চলে যাই দেখো 7 নম্বর প্রশ্নের মধ্যে। ঠিক আছে, 7 নম্বর দেখো, 7 নম্বর প্রশ্নে কি বলা আছে, সর্বোচ্চ শক্তি পাওয়া যায় নিম্নের কোন খাদ্যটি থেকে? ঠিক আছে, সর্বোচ্চ শক্তি এখানে কি কি আছে, মাখন আছে, ডিম আছে, দুধ আছে, চিনি আছে। ডিম দুধ হচ্ছে প্রোটিনের উদাহরণ, আর চিনি হচ্ছে যে কার্বোহাইড্রেটের উদাহরণ, আর মাখন কি বলতে হয়, লিপিডের উদাহরণ বা স্নেহ জাতীয় পদার্থের উদাহরণ। তাহলে আমরা জানি কি লিপিডে সবচেয়ে বেশি কি থাকে বলতো, শক্তি থাকে। ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যে ডিরেক্ট দেওয়া আছে মাখনে কত শক্তি পাই আমরা বলতো, 730 কিলো জুল। ঠিক আছে, 730 কিলো জুল আমরা কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকি। ঠিক আছে, হাজার এর মধ্যে বলা আছে। ঠিক আছে, তো সবচেয়ে বেশি পাই আমরা করবো তো লিপিড বা মাখনে পেয়ে থাকি। আচ্ছা, আমরা অনুধাবন প্রশ্ন দেখবো না, আমরা একদম চলে যাই কত নম্বর, 13 নম্বর প্রশ্নের মধ্যে। ঠিক আছে, মাঝখানে কোনো অনুধাবন আছে? মাঝখানে কোনো অনুধাবন মানে প্রশ্ন নাই। এখন আমরা 13 নম্বর দেখো কি বলা আছে, নিচের কোনটি কীটনাশক? তাহলে আমাদের এখন খুঁজে বের করতে হবে কীটনাশক কি। আচ্ছা দেখো ভাইয়া, ডিডিটি একটা কীটনাশক আছে, এটা পরে আসতেছি। দেখো বিএইচটি একটা কি বলতো ভাইয়া, অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কিন্তু আরো পড়ছিলাম, বিএইচটি, বিএইচএ, ঠিক আছে, টিবিএইচকিউ, আর একটা ছিল সব প্রোপাইল গ্যালেট। ঠিক আছে, প্রোপাইল গ্যালেট এগুলো কি ছিল, অ্যান্টিঅক্সিডেন্ট ছিল, প্রোপাইল গ্যালেট। ঠিক আছে, প্রোপাইল গ্যালেট এগুলো ছিল অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে এটা অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে গেছি। টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, এটা কি ছিল ভাই, এটা একটা সার ছিল, এটা একটা সার ছিল। ঠিক আছে, এটা একটা সার ছিল। আচ্ছা, লাইপো অ্যারাবিনো ম্যাননান, ঠিক আছে, লাইপো অ্যারাবিনো ম্যাননান LAB, এটা একটা কি ছিল, গ্লাইকোপ্রোটিন ছিল। ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, গ্লাইকোপ্রোটিন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কীটনাশক কোনটা বলতো, ডিডিটি। ডিডিটির ইতিহাস কিন্তু আমরা জানি, তাই না? আমরা ডিডিটি একটা কীটনাশক হিসেবে ইউজ করে থাকি। এখন বর্তমানে ডিডিটি ব্যবহার করা কিন্তু নিষিদ্ধ। ঠিক আছে, এখন আমরা ডিডিটি ব্যবহার করি না, এটা কীটনাশক। আচ্ছা ভাই, 14 নম্বর প্রশ্নটা একটু আমরা দেখে দেখো তো কি বলছে, বার্লি, খেজুরের গুড়, আঙ্গুরে নিচের কোন উপাদান, খাদ্য উপাদান থাকে? আমরা দেখতে পাচ্ছি এখানে আঙ্গুর আছে। ভাইয়া আঙ্গুর মনে আছে আমরা যখন জৈব যৌগ পড়ছিলাম, আঙ্গুরের মধ্যে কি থাকে, গ্রেপ সুগার কাকে বলা হয়? আঙ্গুরের মধ্যে 12 থেকে 13% কি থাকে, গ্লুকোজ থাকে, 12 থেকে 13% গ্লুকোজ থাকে। ঠিক আছে, আর এই যে খেজুরের গুড় বা এগুলোর মধ্যে কি থাকে বলতো, সুক্রোজের পরিমাণটা বেশি থাকে। তার মানে এখানে কি আছে বলতো, এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেটের উদাহরণ, তাই না? বার্লি, খেজুরের গুড়, আঙ্গুর এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের উদাহরণ। আচ্ছা, এখন আমরা 15 16 এগুলো দেখবো না, আমরা একদম 17-র মধ্যে চলে যাই। দেখো বলা আছে সাইট্রিক অ্যাসিড।
ভিনেগার, লবণ, সালফার ডাইঅক্সাইড এই পদার্থগুলো নিম্নের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? আমরা যখন মানে খাবারকে সংগ্রহ করে রাখতে চাই তখন আমরা কিছু প্রিজারভেটিভস এড করে থাকি, তাই না? এই যে এখানে যেটা বলো ভিনেগার মধ্যে কি আমরা আচারের মধ্যে ভিনেগার বা আমরা তেলের মধ্যে কি করে থাকি, ওই যে খাবারগুলা মানে টক জাতীয় খাবারগুলোকে আমরা পিকলিং করে রেখে থাকি, ঠিক আছে? তাহলে আর লবণটা কি করে থাকি বলতো, কিউরিং আকারে আমরা কি করে এটাকে সংরক্ষণ করে রাখি, যেমন লোলা ইলশা, ঠিক আছে, কিউরিং করে থাকি। তাহলে এগুলো যতগুলো দেওয়া আছে সবগুলো আসলে কি দেওয়া আছে ভাইয়া? ফুড প্রিজারভেটিভ। সালফার ডাইঅক্সাইড বলো, সাইট্রিক অ্যাসিড বলো, এগুলো হচ্ছে যে একটা ফুড প্রিজারভেটিভস। ওকে, আচ্ছা, ভিটামিনও না, প্রোটিনও না, খাদ্য সংযোগীও না। আচ্ছা, এরপরে চলে আসি কোনটি প্রোটিন। আচ্ছা, এই যে কোনটি প্রোটিন, দেখো এখানে কি আছে, কেসিন, ল্যাকটোজ, সাইট্রিক অ্যাসিড, বিএইচটি। বিএইচটি কি ছিল? অ্যান্টিঅক্সিডেন্ট ছিল। বিএইচটি আমি একটু আগে দেখেছি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট, এগুলো ছিল অ্যান্টিঅক্সিডেন্ট, তাহলে এটা হবে না। সাইট্রিক অ্যাসিডও না, ঠিক আছে। প্রোটিন হচ্ছে যে কেসিন। মনে রাখবা দুধের প্রধান প্রোটিনকে কি বলা হয়? দুধের প্রধান প্রোটিন হচ্ছে যে কেসিন, ঠিক আছে, প্রধান প্রোটিন। আচ্ছা, দুধের প্রধান প্রোটিন যদি কেসিন হয়, ঠিক আছে, কিছু আছে আমাদের হেও প্রোটিন আছে দুধের মধ্যে, ঠিক আছে। হেও প্রোটিন কাকে বলা হয় বলতো? ল্যাক্টো অ্যালবুমিন, ল্যাক্টোগ্লোবুলিন, এগুলোকে বলা হয় হেও প্রোটিন, ঠিক আছে। আর ল্যাকটোজ একটা কি বলতো ভাইয়া? দুধের কার্বোহাইড্রেট, দুধের যে কার্বোহাইড্রেট আছে সেটাকে আমরা বলি ল্যাকটোজ বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, এটা এইচ, ওকে। আচ্ছা, এরপর আমরা 20 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। দেখো বলা আছে রাসায়নিক সংযুক্তির দিক থেকে, রাসায়নিক সংযুক্তির দিক থেকে একই যুগল কোনটা? আমরা এখানে খুঁজে বের করব কোনটা একই যুগল। আচ্ছা দেখো ভাইয়া, দুধ এবং মাখন, ঠিক আছে, দুধ এবং মাখনের মধ্যে ভাই জানো দুধের মধ্যে পানির পরিমাণটা বেশি। দুধে কিসের পরিমাণ বেশি বলতো? পানির পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে। চর্বি বা আমাদের প্রোটিন এর পরিমাণটা কম থাকে, ঠিক আছে, এটা একটা ইমালশন। মাখনের মধ্যে কি বলতো ভাইয়া? চর্বির পরিমাণটা বেশি থাকে আমাদের, আর কি বলতো? পানির পরিমাণটা কম থাকে। এটাকে মানে মিশ্রণের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে বিস্তারিত মাধ্যম, একটা হচ্ছে বিস্তারিত বস্তুকণা। যার পরিমাণটা বেশি থাকে সেটাকে আমরা বলি বিস্তারিত মাধ্যম, ঠিক আছে। তাহলে দুধের মধ্যে বিস্তারিত মাধ্যম হচ্ছে যে পানি, ঠিক আছে, আর মাখনের মধ্যে বিস্তারিত মাধ্যম হচ্ছে যে চর্বি। আর দুধের মধ্যে বিস্তারিত বস্তুকণা হচ্ছে চর্বি, আর মাখনের মধ্যে বিস্তারিত বস্তুকণা হচ্ছে যে পানি, ঠিক আছে, একটা বিপরীত। তাহলে এই যুগলটা মিলতেছে না। এরপর দেখো মাখন এবং ঘি। ভাইয়া মাখনের মধ্যে বিস্তারিত আমাদের মাধ্যম হচ্ছে যে এখানে চর্বি, ঠিক আছে, আর পানির পরিমাণটা কম থাকে, চর্বির পরিমাণ বেশি থাকে, পানির পরিমাণটা কম থাকে। ঠিক ঘিও একই জিনিস, ঠিক আছে। আমরা যদি মাখনটাকে কি করি বলতো? আমরা ফুটাই, তাহলে এটা কি হবে? আস্তে আস্তে বলতো ঘিতে কনভার্ট হয়ে যাবে। এখানেও কিসের পরিমাণ বেশি বলতো? বিস্তারিত মাধ্যম হচ্ছে চর্বি, আর পানির পরিমাণটা কম থাকে, তাহলে এটা বিস্তারিত বস্তুকণা। তাহলে এটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে যে একই। আচ্ছা, এরপর কি গেছে? গ্লাস ক্লিনার। ভাইয়া বলতো গ্লাস ক্লিনারে আমরা কোন খারটা ইউজ করে থাকি? গ্লাস ক্লিনারের ক্ষেত্রে আমরা কি করে থাকি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ ইউজ করে থাকি, ঠিক আছে, দুর্বল খারটা ইউজ করে থাকি। আর টয়লেট ক্লিনারের ক্ষেত্রে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে থাকি, ঠিক আছে। সাবান, ডিটারজেন্ট, তাহলে এগুলো হবে না। তাহলে অ্যান্সার কি হবে বলতো? আমাদের বি অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা যাই। দেখো এই যে এটা এরকম ঝাপসা আসতেছে কেন? আচ্ছা, আমি তোমাকে প্রশ্নটা বলে দিচ্ছি। দেখো বলা আছে Na2O ক্যালসিয়াম অক্সাইড X অণু কি আছে? সিলিকা। নিম্নের কোন বস্তুটির উপাদান? আচ্ছা ভাইয়া, এটা কিন্তু আসলে কর্মমুখী রসায়নের অধ্যায়নে মানে প্রশ্ন না, এটা হচ্ছে অর্থনৈতিক রসায়নে। দেখো এখানে কি আছে ভাইয়া বলতো? সিলিকা আছে না? আমরা জানি সিলিকা কিসের সংকেত বলতো? সিলিকা যেখানে থাকবে সেখানে কাঁচ থাকবে, তাহলে এটা অবশ্যই কিসের সংকেত বলতো ভাইয়া? এটা হচ্ছে কাচের সংকেত, যেহেতু সিলিকা আছে, ঠিক আছে, এটা কাচের সংকেত। এরপর চলে আসি আমরা কোল্ড ক্রিমে পিচ্ছিল কারক, ঠিক আছে, কোল্ড ক্রিমে আমরা পিচ্ছিল কারক উপাদান হিসেবে কোনটি ইউজ করে থাকি? আচ্ছা, কোল্ড ক্রিম, ঠিক আছে। আচ্ছা, কোল্ড ক্রিমের মধ্যে কি থাকে বলতো ভাই? এখানে হচ্ছে যে ওয়াটার ইন অয়েল ইমালশন, মানে হচ্ছে যে এখানে আমাদের অয়েলের পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে। কোল্ড ক্রিমের মধ্যে কি থাকে? আমাদের তেলের পরিমাণটা বেশি থাকে। আচ্ছা, তাহলে এটা কি বলবো? ওয়াটার ইন অয়েল ইমালশন, ঠিক আছে, ইমালশন। আচ্ছা, এখন আমরা পড়ছি এই যে আমাদের কোল্ড ক্রিমে পিচ্ছিল কারক পদার্থ হিসেবে আমরা তরল প্যারাফিনটা ইউজ করে থাকি, ঠিক আছে। তরল প্যারাফিন অথবা এটা আমরা মিনারেল অয়েলও বলতে পারি, ঠিক আছে। তরল প্যারাফিন অথবা মিনারেল অয়েল, ঠিক আছে, আমরা পিচ্ছিল কারক পদার্থ হিসেবে ইউজ করে থাকি, ঠিক আছে। আর কি আছে? গ্লিসারিন, প্রোপাইল প্যারাফিন, তরল প্যারাফিনটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে।
আচ্ছা, এখন যদি বলা হয় এই যে কোল্ড ক্রিমে আমরা প্রিজারভেটিভ হিসেবে কি ইউজ করে থাকি? কোল্ড ক্রিমে প্রিজারভেটিভ হিসেবে আমরা কি ইউজ করে থাকি বলতো ভাই? বোরাক্স ইউজ করে থাকি। ওকে, বোরাক্স বোরাক্স ইউজ করে থাকি, এটা হচ্ছে যে আমাদের প্রিজারভেটিভ হিসেবে। আচ্ছা, আর হচ্ছে যে কোল্ড ক্রিমের একটা বিপরীত জিনিস সেটাকে আমরা লোশন বলে থাকি। ঠিক আছে, লোশনের মধ্যে কিসের পরিমাণ বেশি ভাই বলতো? পানির পরিমাণ বেশি। এটাকে বলা হয় অয়েল ইন ওয়াটার ইমালশন। ঠিক আছে, তার মানে কি পানির পরিমাণটা লোশনে বেশি। এখানে প্রিজারভেটিভ হিসেবে লোশনে প্রিজারভেটিভ, ঠিক আছে, প্রিজারভেটিভ সরি। আচ্ছা, এখানে কি ছিল বলতো ভাইয়া? আমরা কোল্ড ক্রিমে প্রিজারভেটিভ হিসেবে বোরাক্স ইউজ করতেছি, আর এখানে আমরা হচ্ছে যে মিথাইল প্যারাবেন ইউজ করে থাকবো। ঠিক আছে, এখানে আমরা ইউজ করব মিথাইল প্যারাবেন, মিথাইল প্যারাবেন, প্যারাবেন। তাহলে এই এমসিকিউ গুলো আমরা পারবো না, একটা থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসছে, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। কোল্ড ক্রিমে কি থাকে বলতো ভাইয়া? অয়েলের পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, কোল্ড ক্রিমে পিচ্ছিলকারক পদার্থ হিসেবে তরল প্যারাফিন বা মিনারেল অয়েল ইউজ করে থাকি। ঠিক আছে, কোল্ড ক্রিমে আমরা হচ্ছে যে ওই যে প্রিজারভেটিভ হিসেবে বোরাক্স ইউজ করে থাকি, আর লোশনের ক্ষেত্রে প্রিজারভেটিভ হিসেবে মিথাইল প্যারাবিন ইউজ করা হয়। আচ্ছা ভাইয়া বলতো প্যারাবিন কি করতেছিল মনে আছে? প্যারাবিন হচ্ছে যে আমাদের ইস্ট্রোজেনের লেভেলটা বাড়ায় দেয়। ঠিক আছে, এটাও কিন্তু বইয়ের মধ্যে আছে। প্যারাবেন কি করে? ইস্ট্রোজেন লেভেলটা বাড়ায় দেয়। এর সাথে কি হয় বলতো? আমাদের স্তন ক্যান্সার অথবা আমাদের আর্লি মেনস্ট্রুয়েশন হয়ে থাকে। আমরা জানি কি ইস্ট্রোজেন কি মেনস্ট্রুয়েশনে হেল্প করে থাকে। তা আর্লি মেনস্ট্রুয়েশন হবে মানে কি হবে বলতো? আগে আগে আমাদের কি হবে? সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ ফিমেল, ঠিক আছে, এটা ডেভেলপ করবে প্যারাবেনের কারণে। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি আমরা পরবর্তীতে। দেখো এখন বলা আছে বিষনাশক ও জীবাণুনাশক কোনটি? আচ্ছা, বিষনাশক ও জীবাণুনাশক হচ্ছে যে আমরা গোলাপ জল। ঠিক আছে, গোলাপ জলে যদি আমরা প্রধান উপাদান দেখি, ঠিক আছে, গোলাপ জলের প্রধান উপাদান বা সুগন্ধ তৈরি করে কি বলতো? ফিনাইল ইথাইল অ্যালকোহল, ফিনাইল ইথাইল, ফিনাইল ফিনাইল ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল অথবা জেরানিয়ল। ঠিক আছে, অ্যালকোহল ইউজ করা হয় ও জেরানিয়ল। তাহলে এখানে সুগন্ধ যে তৈরি করে গোলাপ জলের মধ্যে কি আছে বলতো ভাইয়া? অ্যালকোহল আছে না? আমরা জানি অ্যালকোহল কিসেকে ইউজ করা হয় বলতো? জীবাণু, আমরা যদি জীবাণু থাকে সেগুলো ধ্বংস করার জন্য আমরা অ্যালকোহলটা ইউজ করে থাকি। তাহলে এখানে জীবাণুনাশক কি আছে বলতো? গোলাপ জল। গোলাপ জলের সুগন্ধ তৈরিকারী প্রধান উপাদান ফিনাইল ইথাইল অ্যালকোহল ও জেরানিয়ল। ঠিক আছে, ও জেরানিয়ল, জেরানিয়লটা লিখে দিয়ে, ঠিক আছে, জেরানিয়ল। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা জেনে নিব। ওকে, আচ্ছা এরপর চলে আসি আমরা 26 নম্বরে। দেখো আচ্ছা 26 নম্বরে কি বলা আছে বলতো? আমাদের এখানে বলা আছে গ্রিজ অপসারণের জন্য টয়লেট ক্লিনারে, ঠিক আছে, টয়লেট ক্লিনারে ব্যবহার করা হয় নিম্নের কোনটি? মনে রাখবা টয়লেট ক্লিনারে আমরা সবচেয়ে বেশি শক্তিশালী যে ক্ষার আছে সেটা ইউজ করে থাকি। ঠিক আছে, আর আমরা গ্লাস ক্লিনারে দুর্বল ক্ষার ইউজ করে থাকি। তাহলে সবচেয়ে সবল ক্ষার কোন বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড টয়লেট ক্লিনারে ইউজ করে থাকি, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা ইউজ করে থাকি আমরা গ্লাস ক্লিনারে, গ্লাস ক্লিনার। আচ্ছা একটু ব্রেক দিই, আজান হচ্ছে। ঠিক আছে, একটু
দুঃখিত, আজান ছিল, ঠিক আছে। আচ্ছা, যেটার মধ্যে চলে আসি আমরা, গ্রিজ অপসারণের জন্য টয়লেট ক্লিনার। মনে করো টয়লেটের মধ্যে কি থাকে, বেসিন থাকে, ঠিক আছে। তো এগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে, তো এগুলোকে দূর করার জন্য আমরা কি করবো, সবল খাটটা ইউজ করে থাকবো। আর গ্লাস পাতলা হয়ে থাকে, তাহলে গ্লাস ক্লিনারে আমরা কোনটা ইউজ করে থাকি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে থাকি। এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে আমাদের এই যে বলা গেছে টয়লেট ক্লিনার বা গ্লাস ক্লিনারে আমরা সারফেক্টেন্ট হিসেবে কি ইউজ করে থাকি, সারফেক্টেন্ট হিসেবে সোডিয়াম লরাইল সালফেট ইউজ করে থাকি, সারফেক্টেন্ট, ঠিক আছে। সারফেক্টেন্ট হিসেবে আমরা সোডিয়াম লরাইল সালফেট, ঠিক আছে, সালফেট ইউজ করে থাকি। শুধু প্রশ্ন পড়লেই তো হবে না, এর সাথে সাথে আনুষঙ্গিক যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু কভার করার চেষ্টা করব। এই যে সারফেক্টেন্ট আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটার ক্ষেত্রে আমরা কি করি, সারফেক্টেন্ট হিসেবে সোডিয়াম লরাইল সালফেট আমরা ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা 29 নম্বর প্রশ্নে চলে আসি। দেখো বলা আছে কোয়াগুলেশন পদ্ধতি কোনটি। আচ্ছা, আমরা মিশ্রণকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, একটা অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ মানে কি, দ্রবণটা একদম সব জায়গায় কি দ্রবণটা সমানভাবে মিক্স থাকবে, যেমন শরবত, ঠিক আছে, চিনির শরবত বা সোডিয়াম ক্লোরাইডের লবণের যে আর কি পানির সাথে মিক্সড। আচ্ছা, অসমসত্ব মিশ্রণ মানে কি, সমান জায়গায় সবগুলা দ্রব্য সমানভাবে থাকবে না, সেগুলোকে অসমসত্ব মিশ্রণ বলছিলাম। অসমসত্ব মিশ্রণের মধ্যে কতগুলা দ্রবণ আছে, কি কি আছে বলতো ভাইয়া, সাসপেনশন আছে, কোয়াগুলেশন আছে, তারপর আছে কি বলতো, কলয়েড আছে। কলয়েডের লেন্থ কত থাকে বলতো, দ্রবের লেন্থ 2 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে থাকলে সেগুলোকে আমরা বলি কলয়েড। এখন 500 ন্যানোমিটার উপরে থাকলে সেগুলোকে আমরা বলি সাসপেনশন বা কোয়াগুলেশন বলবো, ঠিক আছে। সাসপেনশন মানে নর্মালি 500 ন্যানোমিটার উপরে থাকলে সাসপেনশন, 500 ন্যানোমিটার উপরে সাসপেনশন। এখন যদি এই পদার্থটা কোয়াগুলেন্ট হয়ে থাকে, কোয়াগুলেন্ট কি করে, ওই যে দ্রবণ ছিল না, দ্রবণ থেকে দ্রব এবং দ্রাবককে আলাদা করে দেয়, ঠিক আছে। ওই কোয়াগুলেশন থাকলে কি হবে, আলাদা করে দিবে। যেমন আমাদের ব্লাডের মধ্যে কোয়াগুলেন্ট ফ্যাক্টর থাকে কয়টা বলতো ভাইয়া, আমাদের ব্লাডের মধ্যে কোয়াগুলেন্ট ফ্যাক্টর থাকে 13টা, আমরা পড়ছিলাম, ঠিক আছে। অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে ব্লাডের মধ্যে 50টা। তার মানে কি, দ্রব থেকে যখন কি হবে দ্রাবককে আলাদা করে দিবে, সেইটাকে আমরা কি বলবো, কোয়াগুলেশন বলবো, ঠিক আছে। সাসপেনশনের মধ্যে কোয়াগুলেশন কোনটা, যেটা কি হবে দ্রব থেকে দ্রাবকটা আলাদা করে দিবে। যেমন আছে ব্লাডের মধ্যে কোয়াগুলেশন হলে কি হবে বলতো, প্লাজমা আর রক্তকণিকাগুলো আলাদা হয়ে যাবে, সেটাকে আমরা কোয়াগুলেন্ট বলে থাকি। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কি বলতো, আমরা যদি AS2S3 সলে আমরা যদি সোডিয়াম ক্লোরাইড যোগ করে থাকি, তাহলে এটা কি হবে বলতো, অধক্ষেপ তৈরি করবে। মানে কি হবে বলতো, এটা কি দ্রব থেকে দ্রাবক আলাদা করে দিবে, সেটাকে আমরা কি বলতেছি, কোয়াগুলেশন বলতেছি। তাহলে অ্যান্সার কি হবে বলতো, 29 এর বি। ওকে, আচ্ছা, এখন চলে আসি আমরা 31 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়। আমরা যদি দুধটাকে একদম দুধ হিসেবেই আমরা কি এটাকে সংরক্ষণ করতে চাই, তখন আমরা পাস্তুরাইজিং করে থাকি, ঠিক আছে, পাস্তুরাইজিং করে থাকি। এটা দুইটা পদ্ধতি ছিল, হোল্ডার পদ্ধতি মেথড আর HTST, হাই টেম্পারেচার শর্ট টাইম মেথড, ঠিক আছে। এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হোল্ডার, ঠিক আছে, আর একটা হচ্ছে HTST, ঠিক আছে। তুমি কি করবা, বইয়ের মধ্যে হোল্ডারের জন্য কত টেম্পারেচার এবং কি HTST এর জন্য কত টেম্পারেচার এবং মিনিট, এটা একটু পড়ে ফেলবা, ঠিক আছে। তাহলে আমরা বলতেছি তরল দুধ সংরক্ষণের জন্য আমরা পাস্তুরাইজিং করে থাকি। এখন দেখো বলা আছে আম একটা ফল, ঠিক আছে, আম কৌটাজাতকরণে কোনটি ব্যবহৃত হয়, ঠিক আছে। এটা পড়ার জন্য আমরা কৌটাজাতকরণ পড়ছিলাম না, কৌটাজাতের মধ্যে, আচ্ছা, কৌটাজাতকরণ পড়ছিলাম, ঠিক আছে। এই চারটা একটু লিখে রাখবা বইয়ের মধ্যে, ঠিক আছে। মনে রাখবা যে কোনো ফল, পেয়ারা ছাড়া যে কোনো ফল, মানে আম, আনারস, কাঁঠাল, তোমার বইয়ের মধ্যে 3টাই দেওয়া আছে হাজারিন এক্সারের মধ্যে, ঠিক আছে। আম, আনারস, কাঁঠাল সংরক্ষণ করার জন্য আমরা 30 থেকে 40% চিনির দ্রবণ এবং 0.25% সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড আমরা ইউজ করে থাকি। তাহলে মনে রাখবা আম, কাঁঠাল, আনারসের জন্য আমরা সাইট্রিক অ্যাসিড ইউজ করে থাকি। পেয়ারার জন্য কি আমরা 10% চিনি কমে গেছে, দেখছো। আর সাইট্রিক অ্যাসিডও কমে গেছে 0.06% সাইট্রিক অ্যাসিড। তার সাথে এক্সট্রা আমরা কি করি বলতো, অ্যাসকর্বিক অ্যাসিড ইউজ করে থাকি, 0.12% আমরা অ্যাসকর্বিক অ্যাসিড ইউজ করে থাকি পেয়ারা। তাহলে যখন আমরা ফল পড়বো, ফলের মধ্যে সবগুলাই সেম, শুধুমাত্র পেয়ারা আলাদা, ঠিক আছে। এখন চলে আসি আমরা সবজি। সবজি মনে রাখবো ভাইয়া, সবগুলা সবজি তোমার বইয়ের মধ্যে আছে কি বলতো, ওই যে বাঁশ, তারপর হচ্ছে যে মটরশুঁটি, ঠিক আছে, এগুলো সংরক্ষণ করার জন্য 2% লবণ, 5% চিনি আমরা ইউজ করে থাকি। শুধুমাত্র টমেটোর জন্য আমরা কি করে থাকি, 10% সোডিয়াম ক্লোরাইড এবং 5% চিনি দ্রবণ ইউজ করে থাকি, ঠিক আছে। মাছ মাংস সংরক্ষণ করার জন্য ওই যে সবজির মতো
2% লবণ পানি এবং 2% চিনি দ্রবণ ইউজ করে থাকি। তো আমরা কি করব, কোটাজাতকরণের ক্ষেত্রে যে যে প্রিজারভেটিভ আমরা ইউজ করে থাকি এইগুলোর পার্সেন্টেজগুলো একটু আমরা মনে রাখবো। তাহলে বলো, আমের জন্য আমরা কোনটা ইউজ করে থাকি? সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। পেয়ারার জন্য এক্সট্রা অ্যাসকর্বিক অ্যাসিড আমরা ইউজ করে থাকি। তাহলে এখন একটু বইয়ের মধ্যে চাই যায়, বইটা বই। আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলতো, আমরা আম কোটাজাতকরণের জন্য আমরা সাইট্রিক অ্যাসিড ইউজ করব, ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড ইউজ করব। আচ্ছা, এখন বলা আছে কোন প্রাণীর দুধে শক্তি বা ক্যালোরি বেশি থাকে। আচ্ছা, তোমার বইয়ের মধ্যে একটা চার্ট আছে দুধের, ঠিক আছে, তুমি মনে রাখবা এই দুধের যে পার্সেন্টেজ আছে যেটা সবচেয়ে বেশি থাকে সেগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। সবচেয়ে বেশি শক্তি থাকে মহিষে, ঠিক আছে, এটা বইয়ের মধ্যে আছে। আমি একটু বইটা একটু দেখে আসি, দেখো, ঠিক আছে, বইটা একটু দেখি। আচ্ছা, বইয়ের মধ্যে আমরা একটা চার্ট পাবো, চার্টের মধ্যে কি কি পড়বো একটু দেখি। দুধ কোথায়, দুধের পার্সেন্টেজ। আচ্ছা, এই যে দেখো, এটা একটু পড়ায় ফেলাই, ঠিক আছে, সামনে যেহেতু পড়ছে। ওই যে একটু আগে পড়াইছিলাম আমরা, কলয়েড কি বলতো, 2 থেকে 500 ন্যানোমিটার হলে সেটাকে আমরা কলয়েড বলবো। সাসপেনশন 500 ন্যানোমিটারের বেশি হলে সাসপেনশন বলবো। এগুলোর উদাহরণগুলো তুমি অবশ্যই ভালো করে পড়বা, ঠিক আছে। এখন তুমি মনে রাখবা এখানে দুইটা জিনিস আছে, ব্রাউনীয় গতি আর একটা টিন্ডাল প্রভাব, ঠিক আছে। ব্রাউনীয় গতি আর টিন্ডাল প্রভাব এটা দেখাবে কে বলতো, এটা দেখাবে কলয়েড, ঠিক আছে। কলয়েডটা কি বলতো, ব্রাউনীয় গতি আর কি হবে, টিন্ডাল প্রভাব দেখাবে। আর একটাও কি হবে না, ব্রাউনীয় গতি বা টিন্ডাল ইফেক্ট দেখাবে না। আচ্ছা, তাহলে ব্রাউনীয় গতি মানে কি? ব্রাউনীয় গতি মানে কি, ব্রাউনীয় গতির যে কণাগুলো থাকবে এগুলো যদি পানির মধ্যে বা দ্রবণের মধ্যে থাকে, এটা কি হবে বলতো, বিভিন্ন জায়গায় ছুটতে থাকবে, ঠিক আছে, গতিশীল থাকবে। সেটাকে আমরা বলি ব্রাউনীয় গতি। কে দেখাবে? কলয়েড দেখাবে। আর টিন্ডাল ইফেক্ট মানে কি, মনে করো এখানে একটা গ্লাস আছে, গ্লাসের মধ্যে পানি আছে, ঠিক আছে, দ্রবণ আছে মনে করো, ঠিক আছে। এই দ্রবণের মধ্যে যদি তুমি লাইট মারো, ঠিক আছে, লাইট মারো, লাইটটা কি হবে বলতো, একদম সোজাসুজি যাওয়ার কথা ছিল, ঠিক আছে। সোজাসুজি না গিয়ে এটা যদি কি হবে বলতো, বেঁকে যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো, টিন্ডাল ইফেক্ট বলবো, ঠিক আছে। এই টিন্ডাল ইফেক্ট কে দিবে বলতো, কলয়েড দিবে, ঠিক আছে। এটা কে দিবে বলতো, কলয়েড দিবে, ঠিক আছে। কলয়েড শুধুমাত্র টিন্ডাল প্রভাব দেখাবে, ঠিক আছে। সাসপেনশনের উদাহরণ কি আছে, রক্ত, কলেরা, ভ্যাকসিন, পানিতে কাদার মিশ্রণ। আরেকটা মনে রাখবা হচ্ছে যে আমাদের বেরিয়াম সালফেট। আমরা যখন অন্ত্রের ইমেজিং করে থাকি, ঠিক আছে, অন্ত্রের ইমেজিং এ আমরা বেরিয়াম সালফেট দ্রবণ ইউজ করে থাকি। অন্ত্রের ইমেজিং এ বেরিয়াম সালফেট দ্রবণ, এটা কিসের উদাহরণ? এটা একটা সাসপেনশনের উদাহরণ, এটার সাথে এক্সট্রা একটা অ্যাড করে নিবা, ঠিক আছে। আচ্ছা, যেটা দেখাতে যাচ্ছিলাম দুধের সংযুক্তি, চলো একটু দেখি আমরা। ওই ছিল এই যে এটা, এই চার্টের কি পড়বা বলতো ভাইয়া, যেটার পরিমাণ বেশি থাকে সেটা একটু পড়বা, ঠিক আছে। যেমন মানুষের দুধের মধ্যে কি থাকে বলতো, ল্যাকটোজের পরিমাণটা বেশি থাকে, এর পার্সেন্টেজটা পড়বা। মহিষের মধ্যে কি বলতো, চর্বি বেশি থাকে, আর কি বলতো, এই যে ক্যালোরির মানটা বেশি থাকে। এটাই তোমার প্রশ্ন ছিল, কার ক্যালোরি বেশি থাকে বলতো ভাইয়া? মহিষের ক্যালোরি পরিমাণটা বেশি থাকে। আর ভেড়ার মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। তো এই জিনিসগুলো আমরা দেখবো। এখন পড়ার মধ্যে চলে যাই, চলো। তাহলে কার মধ্যে ক্যালোরি সবচেয়ে বেশি থাকবে বলতো? মহিষের দুধে সবচেয়ে বেশি ক্যালোরি থাকবে, ঠিক আছে। এখন আমরা দেখো, দুধ থেকে তুমি ছানা তৈরি করবা, তাহলে এটাকে কি বলা হয়? কোয়ালেসেন্স, মানে কোয়াগুলেশন পদ্ধতি, ঠিক আছে। কোয়াগুলেশন পদ্ধতির মধ্যে তুমি কি করবা, ছানাটাকে আলাদা করে দিবা, ঠিক আছে, সেটাকে আমরা কোয়ালেসেন্স বলবো। দুধের মধ্যে কি থাকে? পানি থাকে বেশি পরিমাণ, আর চর্বি থাকে অল্প পরিমাণ। এখন তুমি করছো পানিটা বাদ দিয়ে কি করো, চর্বিটা নিয়ে আসবা, তাহলে এখানে কোয়াগুলেশন ইউজ করবা, তাহলে এটা আমরা কোয়ালেসেন্স বলবো, পদ্ধতিটির নাম বলবো কোয়ালেসেন্স। আচ্ছা, 35 দেখার দরকার নেই, আমরা 37-এর মধ্যে চলে যাই, চলো। আচ্ছা, 37টা কি বলা আছে আমাদের? টেলকম পাউডার প্রস্তুতির মূল উপাদান হচ্ছে ট্যালক, ঠিক আছে। এখন ট্যালকের সংকেত আমরা জানি না, ট্যালকের সংকেত হচ্ছে যে 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকা, আর হচ্ছে যে পানি, ঠিক আছে। এটাকে বলা হয় ট্যালক। তাহলে ট্যালক হচ্ছে যে টেলকম পাউডারের মূল উপাদান, ঠিক আছে ভাই। দেখতে পারতেছো এখানে একটা সংকেত দেওয়া আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সোডিয়াম 2টা, আর বোরন 4টা, অক্সিজেন 7টা, এর মধ্যে আছে কি বলতো আমাদের 10 অণু পানি। এটাকে বলা হয় বোরাক্স। এটাকে কি বলা হয় বলতো ভাই? বোরাক্স বলা হয়। তবে বোরাক্সের সংকেতটাও তোমার মনে রাখতে হবে। তাহলে কিন্তু দুইটা তুমি সংকেত পড়বা, একটা বোরাক্সের সংকেত আর হচ্ছে ট্যালকের সংকেত, ওকে। আচ্ছা, আরেকটা পড়ায় দিই, পাউডার যেহেতু আছে, ঠিক আছে, পাউডারের মূল উপাদান হচ্ছে ট্যালক,
ঠিক আছে। এটার মধ্যে আমরা হচ্ছে যে ট্যালকের উদাহরণ সংক্ষিপ্ত পড়ছি। এটার মধ্যে যে দেখো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা কি থাকে বলতো, এটাও পাউডার থাকে। এটা কি করে, পাউডারটাকে ফুলাতে সহায়তা করে, ঠিক আছে, ফাফাতে সহায়তা করবে, ঠিক আছে, ফাফাতে সহায়তা করে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপর আমরা পরবর্তী লাইনে যাই। দেখো, ঠিক আছে, এটা যেহেতু দিচ্ছি তাহলে আরেকটা দিয়ে দিই, ঠিক আছে। আমাদের পাউডারের মধ্যে অ্যান্টিসেপটিক হিসেবে, ঠিক আছে, অ্যান্টিসেপটিক হিসেবে কোনটা ইউজ করা হয়, এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। অ্যান্টিসেপটিক হিসেবে আমরা জিঙ্ক স্টিয়ারেট অথবা কি বলতো ক্যালসিয়াম স্টিয়ারেট, জিঙ্ক অথবা ম্যাগনেসিয়াম, সরি ম্যাগনেসিয়াম স্টিয়ারেট ইউজ করে থাকি, জিঙ্ক অথবা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, স্টিয়ারেট ইউজ করে থাকি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি কি এমসিকিউ পড়ছি বলতো, এখানে আমরা পড়বো টেলকম পাউডারের মূল উপাদান ট্যালক, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে যে ট্যালকের উপাদান পড়ছি, মানে সংকেত পড়ছি, আর হচ্ছে যে এখানে আমরা পড়ছি হচ্ছে যে এটাকে ফাফাতে, ঠিক আছে, ফুলাতে ক্যালসিয়াম কার্বনেট অথবা ম্যাগনেসিয়াম কার্বনেট ইউজ করা হয়, ঠিক আছে। অ্যান্টিসেপটিক হিসেবে জিঙ্ক অথবা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট ইউজ করা হয়। এখন এই পাউডারটা যদি বেবি পাউডার হয়ে থাকে, ঠিক আছে, বেবি পাউডার হিসেবে অ্যান্টিসেপটিক হিসেবে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম স্টিয়ারেট থাকবেই, ঠিক আছে। বেবির সাথে একটা এক্সট্রা দেব বোরিক অ্যাসিড থাকে, ঠিক আছে। অ্যান্টিসেপটিক হিসেবে আমরা এক্সট্রা বোরিক অ্যাসিড ইউজ করে থাকি, বোরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে অ্যান্টিসেপটিক যদি বলা হয় টেলকম পাউডারে জিঙ্ক অথবা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট, যদি এটা কি হয় বেবি পাউডার হয়, বেবি পাউডারের ক্ষেত্রে আমরা জিঙ্ক স্টিয়ারেট ম্যাগনেসিয়াম স্টিয়ারেটের সাথে আমরা কেবল বোরিক অ্যাসিডও ইউজ করে থাকবো। ওকে, আচ্ছা, এখন আমরা 39 নম্বর প্রশ্নের মধ্যে চলে যাই। চলো, দেখো এখানে বলা আছে নিচের কোনটি ময়েশ্চারাইজার হিসেবে লিপস্টিক এবং আফটার শেভে লোশনে ব্যবহার করা হয়। আচ্ছা, এটা ময়েশ্চারাইজার হিসেবে আমরা গ্লিসারিন ইউজ করে থাকি। কি ইউজ করে থাকি? গ্লিসারিন। আচ্ছা, ঠিক আছে। এখন হাজারিন আকসারের মধ্যে এভাবে বলা আছে, মনে রাখবা গ্লিসারিন গ্লিসারল একই জিনিস, কিন্তু হাজারিন আকসারের মধ্যে একটু তফাৎ করে দিছে। লিপস্টিকের মধ্যে আমরা ময়েশ্চারাইজার হিসেবে, ঠিক আছে, লিপস্টিকের হিসেবে ময়েশ্চারাইজার হিসেবে আমরা গ্লিসারল ইউজ করে থাকি, ঠিক আছে, গ্লিসারল। কেন এটা লিখতেছি তোমাকে বলে দিচ্ছি, দাঁড়াও। গ্লিসারল, দেখো লিপস্টিকের আগে লো আছে, গ্লিসারল আগে লো আছে, ঠিক আছে। আর আফটার শেভ হিসেবে আমরা কি করে থাকি বলতো? গ্লিসারিন ইউজ করে থাকি। এভাবে বইয়ের মধ্যে লেখা আছে, কারণ এটা প্রশ্নে আসছে আসলে, বুঝছো? গ্লিসারিনও ছিল, গ্লিসারলও ছিল, দুটার মধ্যে পার্থক্য নাই, কিন্তু একটু পড়বা, যেহেতু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। লিপস্টিকের মধ্যে গ্লিসারল থাকে আর আফটার শেভের মধ্যে গ্লিসারিন থাকে, ঠিক আছে। কি হ্যাঁ মনে রাখবা, গ্লিসারিন লো আছে, লিপস্টিক আগে লো আছে, আফটার শেভে গ্লিসারিন ইউজ করে থাকে। এই দুইটা ক্ষেত্রে গ্লিসারিন হয়ে থাকে। প্রশ্নটা বুঝছো? যদি আলাদা করে আসে লিপস্টিকে কোনটা ইউজ করা হয়? গ্লিসারল, আর আফটার শেভে ইউজ করা হয় গ্লিসারিন। কোনো পার্থক্য নাই, কিন্তু একবার প্রশ্নে আসছে তাই এইভাবে পড়ে পড়বা। আচ্ছা, এখন চলে আসি আমরা কোনটিতে মানুষের প্রোটিনের চাহিদা মেটায়। তাহলে প্রোটিনের উৎস ভাত হচ্ছে যে কি, আমাদের ভাত হচ্ছে যে কার্বোহাইড্রেটের উৎস, শাকসবজি মিনারেলের উৎস মানে খনিজ লবণ, পানি তো পানি, আমরা যদি মাছ, মাংস, দুধ, ডিম এগুলোর মধ্যে কি থাকে? প্রোটিন থাকে অনেক বেশি পরিমাণে। আচ্ছা, ওকে, এখন চলে আসি আমরা বলছে খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি। আমরা কিন্তু বইয়ের মধ্যে পড়ছি খাদ্যদ্রব্য পচনের ক্ষেত্রে তিনটা জিনিস ছিল। একটা হচ্ছে যে আমাদের জীবাণু দ্বারা খাদ্য পচিত হতে পারে, আরেকটা ছিল অক্সিজেন দ্বারা জারিত হয়ে, আরেকটা ছিল বলতো আয়ন দ্বারা জারিত হয়। খাদ্যের মধ্যে যে আয়ন আছে, মানে ধাতব আয়ন আছে, ধাতব আয়ন দ্বারা কি হবে? তো খাবারটা পচতে পারে, ঠিক আছে। আরো একটা জায়গায় ছিল নিচের মধ্যে, যদি খাবারে পানি থাকে, পানির পরিমাণ থাকে, তাহলে সেটা হবে খাবার পচাবে। তাহলে কয়টা জিনিস বলছি? একটা হচ্ছে যে পানি, ঠিক আছে, এটাও আলাদা করে লেখা ছিল। আর 2 নম্বরে কি বলবো? অক্সিজেন, ঠিক আছে। 3 নম্বরে কি বলবো? ধাতব আয়ন, ধাতব আয়ন খাবারের গুণাগুণ কমায় দিচ্ছে, ঠিক আছে। আরেকটা কি পড়বো আমরা বলতো? ধাতব আয়ন, অক্সিজেন, আরেকটা হচ্ছে যে আমাদের জীবাণু, ঠিক আছে, জীবাণু, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেছি অক্সিজেন দ্বারা কি হয়? খাবারটা জারিত হয়, যেভাবে খাবারটা কি পচে যায়। আচ্ছা, এখন তাহলে চলে আসি লিপস্টিকের মূল উপাদান কি। এই যে আমরা না তো মেয়েরা যায় যে লিপস্টিক মাখে, এটার মধ্যে কি থাকে বলতো? পুরাটাই মোম থাকে, ঠিক আছে, মোম। এখন তোমার বইয়ের মধ্যে কিন্তু এটা রঞ্জক পদার্থ দেওয়া আছে, এটা কিন্তু ভুল, ঠিক আছে। এত বড় ভুল তোমরা দাগাবা না। কোনটা অ্যান্সার দেওয়া হতো? মোম। এটা প্রশ্নের মধ্যে মানে অ্যান্সারে ভুল দেওয়া আছে, তো এটা ঠিক করে নিবা, ঠিক আছে। আমাদের লিপস্টিকের মূল উপাদান কি? মোম। ওকে, ওয়াটস। মেহেদির রং কোন যৌগের কারণে হয়ে থাকে? আচ্ছা, মেহেদির রং হয়ে থাকে হচ্ছে লেসনের কারণে, বা লাসন বলতে পারি, ঠিক আছে। এখানে ভুল লিখছে, লোশন হবে না, এটা কি হবে বলতো? লাসন, ঠিক আছে। তাহলে এটাই দেখাবা, ঠিক আছে, লাসন।
মেহেদির রং। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে, মেহেদির রং উজ্জ্বলতা বাড়ানোর জন্য আমরা কি ইউজ করে থাকি বলতো? লবণ ইউজ করে থাকি না? লবণের মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড। তাহলে বলবো মেহেদির রং উজ্জ্বল করার জন্য আমরা কি করি? সাইট্রিক অ্যাসিড ইউজ করে থাকি। ঠিক আছে, উজ্জ্বল করার জন্য সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, লেবুর মধ্যে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। ওকে, আচ্ছা, এরপর চলে আসি আমরা পেপটাইজেশন। ঠিক আছে, পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা হয়, আমরা কি তৈরি করে থাকি বলতো? কলয়েড ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা, কি করে আমরা পেপটাইজেশন কলয়েড? তোমার বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে কলয়েড তৈরি করার জন্য দুইটা পদ্ধতি ছিল। ঠিক আছে, একটা হচ্ছে যে ঘনীভবন, আরেকটা ছিল হচ্ছে যে ভাঙন। ঠিক আছে, আরেকটা ছিল হচ্ছে যে আমাদের পেপটাইজেশন। ঠিক আছে, পেপটাইজেশন মধ্যে আমরা কলয়েড গুলা তৈরি করতে পারি। কলয়েডের লেন্থ কত ছিল ভাইয়া বলতো? 2 থেকে 500 ন্যানোমিটার। 2 থেকে 500 ন্যানোমিটার দ্রব্য থাকলে সেটাকে আমরা কি বলবো? কলয়েড বলতেছি। আচ্ছা, এখন চলে আসি আমরা 45 নম্বর, নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটি? আচ্ছা, তোমার এখানে অ্যান্সার দেওয়া আছে সোডিয়াম বেনজয়েট। নিরাপদ খাদ্য সংরক্ষণ হচ্ছে যে সোডিয়াম বেনজয়েট, কিন্তু আমাদের তোমাকে দেখাই। আচ্ছা, নিরাপদ খাদ্য সংরক্ষণ বলছে, মনে রাখবা ক্যালসিয়াম কার্বাইড কখনো নিরাপদ না, এটা অনুমোদিত নয়, এটা অননুমোদিত। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড, আর এটা কি ছিল? ফরমালিন। ঠিক আছে, এটা ছিল ফরমালিন, তাহলে এটা নিরাপদ অবশ্যই না, ফরমালিন। ঠিক আছে, এগুলো হচ্ছে নিরাপদ না। আচ্ছা, এখন কি আছে? ক্যালসিয়াম প্রোপানয়েট, আর ঠিক আছে সোডিয়াম নাইট্রেট। তোমাকে একটু বইটা দেখাই। ঠিক আছে, এখানে একটু ভুল মানে ডাউটফুল প্রশ্ন, একটু দেখাই। আচ্ছা, একদম প্রথমের দিকে চলে যাই, চলো। হ্যাঁ, এই যে আমাদের কি ছিল বলতো? এটা অ্যান্টিঅক্সিডেন্ট না, এই যে এগুলো হচ্ছে যে নিরাপদ খাদ্য সংরক্ষক ছিল। ঠিক আছে, সোডিয়াম বেনজয়েট ছিল। ঠিক আছে, সোডিয়াম বেনজয়েট, তারপর হচ্ছে সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, আর কি ছিল বলতো? নাইট্রেটও ছিল। এই যে ক্যালসিয়াম প্রোপানয়েড, ক্যালসিয়াম প্রোপানয়েড, এই সবগুলাই কিন্তু তোমার কি বলতো? অক্ষরের সাথে মিলে গেছে। ক্যালসিয়াম প্রোপানয়েড, সোডিয়াম নাইট্রেট। সোডিয়াম নাইট্রেট কি ছিল? দেখি, দাঁড়াও, এই দেখো সোডিয়াম নাইট্রেটও ছিল। ঠিক আছে, তো এগুলো অপশনে ছিল। কি করবা বলতো? স্যার যেটা অ্যান্সার দিয়েছে, কবির স্যার, সেটাই অ্যান্সার নিবা। এগুলো থাকা সত্ত্বেও কোনটা অ্যান্সার নিবা বলতো? সোডিয়াম বেনজয়েট। ওকে, সোডিয়াম বেনজয়েট প্রথমে ছিল, এটাই তুমি নিবা। বাকিগুলোও কিন্তু হয়, সোডিয়াম নাইট্রেটও হয় নিরাপদ। ঠিক আছে, আবার কি ক্যালসিয়াম প্রোপানেটও না, মানে হচ্ছে যে আমাদের নিরাপদ থাকে, কিন্তু কোনটা অ্যান্সার নিব আমরা? এ অ্যান্সার নিব। ঠিক আছে, তো এই সমস্যাটা সলভ করে দিলাম। এরপর চলে আসি আমরা গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন ঘটে। আচ্ছা, গাজন প্রক্রিয়া কি ছিল বলতো? আমরা গ্লুকোজ থেকে ইথানল তৈরি করছিলাম, তাই না? গ্লুকোজ থেকে আমরা ইথানল তৈরি করছিলাম। এখানে কোন এনজাইমটা কাজ করছিল বলতো ভাইয়া? জাইমেস এনজাইম। জাইমেস, ঠিক আছে, জাইমেস এনজাইমটা কাজ করছিল। গ্লুকোজ থেকে আমরা ইথানল, এটা ছিল গাজন পদ্ধতি বা ফার্মেন্টেশন। ঠিক আছে, ওকে, এরপরে চলে যাই। দুধের প্রধান প্রোটিন, একটু আগে পড়ায় ফেলাইছি, দুধের প্রধান প্রোটিন হচ্ছে ক্যাসিন। ঠিক আছে, আর একটা হেও প্রোটিন ছিল কি? আমরা যদি বলা হয় ল্যাক্টো অ্যালবুমিন, কি বলছি? ল্যাক্টো অ্যালবুমিন, সংক্ষেপে লিখে দিচ্ছি আর কি। ঠিক আছে, ল্যাক্টো গ্লোবিউলিন, এগুলাকে বলা হয় হো প্রোটিন। ঠিক আছে, হো প্রোটিন। ঠিক আছে, এগুলাও দুধে থাকে। তাহলে প্রধান প্রোটিন হচ্ছে যে ক্যাসিন। আচ্ছা, গ্লাস ক্লিনারের সক্রিয় ক্লিনিং উপাদান কোনটি? আচ্ছা, গ্লাস ক্লিনারের ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি বলতো? সবচেয়ে দুর্বল যে খাতটা ছিল সেটা ইউজ করছিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছিলাম। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা পানির সাথে যুক্ত অবস্থায় ছিল। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যামোনিয়াম, লিকার অ্যামোনিয়া বলা হয়। এটাকে কি বলা হয়? লিকার অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম গ্লাস ক্লিনারে। আর আরেকটা পড়ছিলাম টয়লেট ক্লিনারে, কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে থাকি। ওকে, এখন আমরা 51 নম্বরের মধ্যে চলে যাই। দেখো 51-এ কি বলা আছে? মাখনকে তুমি পানি মুক্ত করবা। মাখন থেকে যে পানিটা অবশ্যই আছে সেটা তুমি বের করে দিতে যাচ্ছ, তখন তুমি কি করবা? মাখনকে অনেক বেশি চাপ দিবা। ঠিক আছে, চাপ দিলে কি হবে বলতো? দলিত হবে। চাপ দিয়ে দলিত করে তুমি পানিটাকে বের করে দিবা। এভাবে আমরা কি করে থাকি? মাখন থেকে পানি মুক্ত করে থাকি। ওকে, আচ্ছা, এখন আবার ওই যে ক্রিম, ঠিক আছে, এই প্রশ্নটা আবার এসে বসছে। কোল্ড ক্রিম মানে ক্রিমিত। ঠিক আছে, ক্রিমে আমরা লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কোনটা ইউজ করে থাকি? তরল প্যারাফিনটা আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তরল প্যারাফিন ইউজ করে থাকি। আচ্ছা, অথবা মিনারেল অয়েল, আমরা ইউজ করে থাকি। যেটা অপশনে থাকবে সেটা থাকবে, মিনারেল অয়েল। ওকে, আচ্ছা, গেল। এরপরে আমরা 53 দেখো, এখন বলা আছে বেবি পাউডারে, ঠিক আছে, কোন উপাদানটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে?
আচ্ছা, বেবি পাউডারে আমরা মনে রাখছিলাম এখানে জিঙ্ক স্টিয়ারেট, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম স্টিয়ারেটও থাকবে, তার সাথে বোরিক অ্যাসিড থাকবে, তাই না? তাহলে আমরা বেবি পাউডারে এক্সট্রা একটা জিনিস আমরা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করি, সেটা হচ্ছে বোরিক অ্যাসিড পাউডার। ওকে, আচ্ছা এখন চলে আসি আমরা ট্যালকের রাসায়নিক সংযুক্তি। ট্যালকের রাসায়নিক সংযুক্তি কোনটা ছিল? 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যে পেয়ে গেছি, 3 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 অণু সিলিকা আর 1 অণু পানি। এটাকে আমরা কি বলে থাকি? ট্যালক বলে থাকি। তুমি কি দেখবা শুধুমাত্র ম্যাগনেসিয়াম অক্সাইড আছে কিনা, ঠিক আছে, সিলিকা আছে, আচ্ছা ম্যাগনেসিয়াম অক্সাইড 3 অণু আছে কিনা, ঠিক আছে, এটা একটু দেখে মনে রাখবা। এরপরে চলে আসি আমরা 55 নম্বর, খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহৃত হয় বিটিএইচ, ঠিক আছে, আর কি টিবিএইচকিউ, এটা ছিল প্রোপাইল গ্যালেট। এগুলাকে আমরা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা হয়। অ্যান্টিসেপটিককে আসলে দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, একটা হচ্ছে মুক্তমূলক অ্যান্টিসেপটিক আর একটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেনকে যেটা নিউট্রাল করে দেয় এরকম অ্যান্টিঅক্সিডেন্ট ছিল। তাহলে এখানে আমরা খাদ্য সংরক্ষণে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এগুলো ইউজ করে থাকি। ইডিটি কি ছিল বলতো ভাইয়া? কিলেটিং এজেন্ট, এটা ছিল কিলেটিং এজেন্ট। আচ্ছা, কিলেটিং এজেন্টের কাজ কি আসলে? কিলেটিং এজেন্ট করে কি? ঠিক আছে, কিলেটিং এজেন্ট হচ্ছে যে ওই যে বললাম না ধাতব আয়নগুলো কি করে খাবারটাকে নষ্ট করে দিচ্ছিল জারণ বিজারণের মাধ্যমে, ঠিক আছে, ওই ধাতব আয়নটাকে সে নষ্ট করে দেবে, নিউট্রাল করে দেবে। কে বলতো? আমাদের কিলেটিং এজেন্টগুলো। তাহলে এটাকে ইডিটি। তো ইডিটি কিসের বিরুদ্ধে কাজ করবে বলতো? ধাতব আয়নের বিরুদ্ধে কাজ করবে। আর আমাদের অ্যান্টিঅক্সিডেন্টগুলো কি কিসের বিরুদ্ধে কাজ করবে? তো অক্সিজেনের বিরুদ্ধে কাজ করবে, ঠিক আছে, এগুলা। আচ্ছা, এখন আমরা এখন দেখো এখানে কি হচ্ছে বিএইচএ, এটা কি ছিল বলতো? অ্যান্টিঅক্সিডেন্ট ছিল। এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুল মিনিংটা অবশ্যই পড়বা, ঠিক আছে, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। ভালো করে দেখবে এটা কি অ্যানিসল ছিল, ঠিক আছে, হাইড্রোক্সি বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, ঠিক আছে, বাকিগুলো হবে না। এরপর চলে আসি আমরা ভ্যানিশিং ক্রিম। আচ্ছা, ভ্যানিশিং ক্রিম, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কি হচ্ছে বলতো ভাইয়া? স্টিয়ারিক অ্যাসিড। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান হচ্ছে যে আমাদের স্টিয়ারিক অ্যাসিড। আচ্ছা, এখন দেখো বলা আছে কোনটি সাসপেনশন। আচ্ছা দেখো, সাসপেনশনের উদাহরণ তোমাকে দাগাই দিছিলাম না? ওইখানে কি কি আমরা পড়ছিলাম বলতো? কাদাময় ঘোলা পানি আর রক্ত, দুইটাই কি ছিল বলতো? আমাদের সাসপেনশনের উদাহরণ ছিল, ঠিক আছে। কিন্তু তোমার এখানে বইয়ের মধ্যে কোনটা দেওয়া আছে বলতো? কাদাময় ঘোলা পানি। তো এইটা যদি এইরকমই প্রশ্ন চলে আসে, তুমি কি এটা দেখাবা, ঠিক আছে, কাদাময় ঘোলা পানি। অ্যান্সার কি হবে? রক্ত কি আমাদের সাসপেনশনের উদাহরণ। দুইটাই অ্যান্সার, কিন্তু এই প্রশ্নটা আসলে তুমি কি দেখাবো? তো কাদাময় ঘোলা পানি। কবির স্যার যেটা নিছে এটা মনে রাখবা, মানে এটা বুঝে যাবা তুমি কিসের থেকে আসতে বলতো, এটা একটু মনে রাখো আর কি। এই আচ্ছা, কবির স্যার। এরপর চলে আসি আমি টয়লেট ক্লিনারের মূল ক্লিনিক উপাদান। দেখো তো ভাইয়া, টয়লেট ক্লিনার মানে কি? আমরা সবল খাটটা ইউজ করব। কি আছে বলতো? এই যে সবল খাট। কস্টিক সোডার অপর নাম কি বলতো? আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করব। এখন চলে আসি নিচের কোনটি প্রাকৃতিক, ঠিক আছে, খাদ্য সংরক্ষণ। আচ্ছা মনে রাখবা ভাইয়া, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বলতে বোঝায় ওই যে প্রিজারভেটিভকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা ন্যাচারাল বা প্রাকৃতিক, একটা হচ্ছে যে কেমিক্যাল বা রাসায়নিক, ঠিক আছে। আচ্ছা, প্রাকৃতিক মনে রাখবা যেগুলো আমরা রান্নাঘরে পেয়ে থাকি, আমাদের রান্নাঘরে থাকে, সেগুলো হচ্ছে যে প্রাকৃতিক। দেখো তো খাবার লবণ আমরা কি আমাদের রান্নাঘরে থাকে না, ঠিক আছে। এই খাবার লবণটা আমরা কি করি? যখন একটা খাবারের মধ্যে আমরা কি করে পেঁচায় রাখি, মানে মিশায় রাখি, তখন সেটাকে আমরা বলি কিউরিং বলে থাকি, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড দ্বারা আমরা কি করে থাকি? কিউরিং করে থাকি, ঠিক আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ দ্বারা যদি আমরা কোনো একটা খাবারটা সংরক্ষণ করে রাখি, সেটাকে আমরা বলি কিউরিং বলে থাকি। কিউরিং এ সোডিয়াম ক্লোরাইড কত পার্সেন্ট থাকে বলতো? 7 থেকে 8% অথবা 15%, 15 থেকে 20% মনে হয়, ঠিক আছে, বইয়ের মধ্যে আছে। এই অনুপাতে কি আমরা কিউরিং করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি আমরা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। মনে রাখবা, অ্যান্টিঅক্সিডেন্ট কৃত্রিম কোনটা হবে? ওই যে কেমিক্যাল যেগুলো ছিল না, টিবিএইচকিউ, বিএইচএ, বিএইচকিউ, এগুলা প্রোপাইল গ্যালেট, এগুলা হচ্ছে যে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা বলতো? প্রোপাইল গ্যালেট। আর এখানে যদি বলা হয় প্রাকৃতিক, ঠিক আছে, প্রাকৃতিক তুমি ভাই মনে রাখবা, প্রাকৃতিক ছিল ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, আর সেলেনিয়াম ছিল, ঠিক আছে। তাহলে এ, সি, ই এবং সেলেনিয়াম এগুলো হচ্ছে প্রাকৃতিক ছিল, ঠিক আছে, বইয়ের মধ্যে লেখা আছে। এর উৎস মানে কি বলা আছে? বিটা ক্যারোটিন। আমরা জানি
ভিটামিন এ দুইটা উৎস থেকে পাই, একটা প্রাণী উৎস আর একটা কি বলতো উদ্ভিদ উৎস। প্রাণী উৎস থেকে আমরা কি রোডোপসিন প্রোটিন থেকে পাই, ঠিক আছে, রোডোপসিন প্রোটিন পাই। আর আমরা উদ্ভিদ উৎস থেকে কি পাই, বিটা ক্যারোটিন পাই। উদ্ভিদ উৎস থেকে কি বিটা ক্যারোটিন, ঠিক আছে, বিটা ক্যারোটিন আকারে ভিটামিন এ পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে বিটা ক্যারোটিন আছে, ভিটামিন সি ছিল, ভিটামিন ই ছিল, আর কি ছিল, সেলেনিয়াম ছিল। ওকে, তাহলে এখানে কৃত্রিম কোনটা, আমাদের এই যে রাসায়নিক যেগুলো ছিল। আমরা 64 এর মধ্যে চলে যাই, ঠিক আছে। আচ্ছা দেখো, বলা আছে জুস সংরক্ষণের জন্য প্রিজারভেটিভ হিসেবে কোনটা ইউজ করে থাকি, একদম মুখস্থ করে ফেলো, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। কোনটা ইউজ করে থাকি, সালফার ডাইঅক্সাইড, কবির স্যারের বই আছে। আচ্ছা এখন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে চলে যাই। দেখো বলা আছে সর্বাধিক, ঠিক আছে, কার্যকর কোয়াগুলেন্ট কোনটি, ঠিক আছে। তুমি মনে রাখবা যার চার্জ বেশি হবে, যেই ক্যাটায়নের চার্জ বেশি হবে সেটা কি হবে তো সবচেয়ে কার্যকর হবে, ঠিক আছে। আমার এখানে পটাশিয়ামের চার্জ কত, +1, ঠিক আছে। সোডিয়ামের চার্জ কত, +1, ঠিক আছে। ম্যাগনেসিয়াম কত বলতো ভাইয়া, ম্যাগনেসিয়াম হচ্ছে +2, ঠিক আছে। এটা কত বলতো, +3। তাইলে সবচেয়ে বেশি শক্তিশালী কোনটা হবে বলতো, যার চার্জের পরিমাণটা বেশি, ঠিক আছে। তাহলে এটা হবে কি সবচেয়ে শক্তিশালী বা সর্বাধিক কার্যকর কোয়াগুলেন্ট, যার চার্জ সংখ্যাটা বেশি হবে। আচ্ছা এরপর চলে আসি আমরা গ্লাস ক্লিনারে, ঠিক আছে। গ্লাস ক্লিনারের প্রধান উপাদান কি ছিল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা লিকার অ্যামোনিয়া। ওকে আচ্ছা, সাসপেনশন কি, সাসপেনশন মানে কি একটা অসমসত্ব মিশ্রণ। সাসপেনশন কি ছিল, অসমসত্ব মিশ্রণ ছিল। 68, হ্যাঁ। তাহলে কি বলবো আমরা, বলতো মিশ্রণকে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা সমসত্ব মিশ্রণ, একটা অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ মধ্যে ছিল কলয়েড, সাসপেনশন, এগুলা ছিল, ঠিক আছে। এখন বলা আছে ভিনেগার কি, ঠিক আছে। ভিনেগার হচ্ছে যে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ, ঠিক আছে, 6 থেকে 10% জলীয় অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা এখন বলা আছে নিচের কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ভাইয়া বলে দিছিলাম, তাই না, কি ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, আর এটা কি ছিল বলতো, সেলেনিয়াম ছিল। এই যে সেলেনিয়াম, এটা হচ্ছে প্রাকৃতিক ফুড অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে। আর বিএইচএ, টিবিএইচকিউ, বিএইচটি, প্রোপাইল গ্যালেট, এগুলো ছিল আমাদের কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। এখন চলে আসি আমরা কোন পদ্ধতিটি খাদ্য পচনের জন্য দায়ী। এখন খাদ্য পচনের জন্য দায়ী ভাই প্রথমেই বলে দিচ্ছিলাম, পানি ছিল, অক্সিজেন ছিল, ধাতব আয়ন ছিল, একটা জীবাণু ছিল। তাহলে এখানে পানি পেয়ে যাচ্ছি না, আমরা পানি পেয়ে গেছি, তাহলে এটা পচনের জন্য দায়ী। আচ্ছা নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণকে কিউরিং বলা হয়, একটু আগে বলে দিচ্ছি। আমরা যে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড দ্বারা একটা খাবারটাকে কি করে বলতো, মানে খাবারটাকে মানে জমাই আর কি, ঠিক আছে, সেটাকে আমরা বলি কিউরিং বলে থাকি। তাহলে এটা কি বলতো, খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড কিউরিং বলা হয়। আচ্ছা পিকলিং কাকে বলা হয় বলতো, ওই যে আচার তৈরি করার পদ্ধতিকে বলা হয় পিকলিং, ঠিক আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড পিকলিংটা লিখে দিই, ঠিক আছে। আচার তৈরি করার পদ্ধতিকে বলা হয় পিকলিং, ঠিক আছে, এটাকে বলা হয় পিকলিং। আর সোডিয়াম ক্লোরাইড দ্বারা আমরা কিউরিং করে থাকি। আচ্ছা এরপর চলে আসি আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং পানির যে মিশ্রণ সেটাকে আমরা কি বলবো, তো সাসপেনশন বলবো, ঠিক আছে, সাসপেনশন বলবো। এই সাসপেনশনে কি থাকবে, একটা হচ্ছে যে বিস্তারিত বস্তুকণা থাকবে, বিস্তারিত মাধ্যম থাকবে। এখানে পানিটা হচ্ছে যে মাধ্যম, সবচেয়ে বেশি কি থাকে বলতো, পানি থাকে, এটা হচ্ছে মাধ্যম, ঠিক আছে। আর এটা হচ্ছে বিস্তারিত বস্তুকণা, ঠিক আছে, বিস্তারিত বস্তুকণা। আচ্ছা তাহলে পেরে গেছি। এরপরে প্রশ্ন আমরা চলে যাই, নিচের কোন আয়নটি কোয়াগুলেশন ক্ষমতা সবচেয়ে বেশি। ওই যে বললাম যার চার্জ সংখ্যা বেশি হবে তার কি হবে বলতো ভাইয়া, কোয়াগুলেশন বেশি হবে। এখন দেখো এখানে 3+ আছে, প্রথমটাই পেয়ে গেছি 3+, আর বাকিগুলো 2+, 2+, 1+। তাহলে সবচেয়ে বেশি কার হবে বলতো, আমাদের অ্যালুমিনিয়াম 3+ এর সবচেয়ে বেশি কোয়াগুলেশন ক্ষমতা থাকবে। আচ্ছা এরপরে প্রশ্ন আমরা চলে যাই, দেখো কি বলা আছে এরোসোলে, ঠিক আছে, এরোসোল সাসপেনশনে বিস্তার মাধ্যম, ঠিক আছে, বিস্তার মাধ্যম কোনটি। আচ্ছা এরোসোলের মধ্যে মনে রাখবা বিস্তার মাধ্যম সবসময় কি থাকে, গ্যাস থাকে, কি থাকে, গ্যাস থাকে। আচ্ছা এটা ওই যে চার্টের মধ্যে আছে, ঠিক আছে, একটা চার্ট আছে না, চার্টের মধ্যে এটার মধ্যে দেওয়া আছে, তো তুমি এগুলো পড়বা। এখানে বিস্তারিত বস্তুকণা কোনটা, বিস্তারিত মাধ্যম কোনটা, এবং এগুলোর উদাহরণগুলা ভালো করে দেখে নিবা, ঠিক আছে, ওই চার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা এখন চলে আসি দুধ নিম্নের কোন শ্রেণীতে পড়ে। দুধ কিসের মধ্যে পড়ে ভাই বলতো, দুধ হচ্ছে যে সাসপেনশনের মধ্যে পড়ে, ঠিক আছে। ও না সরি, দুধ তো ইমালশন, সরি, দুধ হচ্ছে যে ইমালশন, ঠিক আছে, ইমালশন, দুধ হচ্ছে যে ইমালশনের উদাহরণ। আচ্ছা এরপরে চলে যাই আমরা ট্যালক কি। ওই যে
বলছিলাম না টেলকের মধ্যে কি থাকে বলতো, ম্যাগনেসিয়াম অবশ্যই থাকতে হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে দেখো তো কোনটা আছে, ম্যাগনেসিয়াম সিলিকেট। তাহলে টেলকের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, ম্যাগনেসিয়াম থাকতে হবে, ম্যাগনেসিয়াম সিলিকেট। আচ্ছা এখন ওই যে ফল কাঁঠাল কোটাজাতকরণে নিম্নের কোন অ্যাসিডটি আমরা প্রয়োজন পড়ে? আচ্ছা কাঁঠাল, আম, আনারস, ঠিক আছে, কাঁঠাল, আম, আনারস এগুলোর জন্য আমরা কি করে থাকি বলতো, সাইট্রিক অ্যাসিড ইউজ করে থাকি। কোনটা, সাইট্রিক অ্যাসিড। আর অ্যাসকর্বিক অ্যাসিড এক্সট্রা আমরা কিসের ক্ষেত্রে, পেয়ারার ক্ষেত্রে ইউজ করে থাকি। আচ্ছা এরপরে চলে আসি আমরা দেখবো না, আমরা 81 নম্বরটা দেখি। দেখো কি বলছে, মল্ট ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম সালফেট এবং যে অ্যামোনিয়াম ফসফেট ব্যবহৃত হয়, এসবের ভূমিকা কি? আচ্ছা এটা হচ্ছে যে আমরা ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক, ঠিক আছে। আমরা জানি কি মল্ট ভিনেগার প্রস্তুতিতে আমরা এই যে আচ্ছা মল্ট ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট ব্যবহৃত হয়, এসবের ভূমিকা হচ্ছে যে আমাদের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক। এরকম একদম ডিরেক্টলি বইয়ের মধ্যে একটা লাইন আছে, ঠিক আছে, তো এটাকে একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, এটা একদম বইয়ের লাইন। আচ্ছা এরপর চলে আসি আমরা কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ, মানে যেগুলো তুমি কি রান্নাঘরে পাবা না সেটাকে আমরা কি বলবো, কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ। আচ্ছা দেখো সোডিয়াম ক্লোরাইড, লবণ আমরা কই পাই, আমরা রান্নাঘরে পাচ্ছি, তাহলে এটা হবে না, ঠিক আছে। এটা কি বলতো ভাইয়া, সুক্রোজ, সুক্রোজ মানে চিনি, চিনি তো অবশ্যই হবে না, ঠিক আছে, চিনি একটা কি বলবো, প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, ওকে। আচ্ছা এখন দেখো ভাইয়া এটা কি আছে, ফরমালিন, ঠিক আছে, এটা কি আসলে ভাইয়া ফরমালিন। আর এটা কি আছে বলতো, বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড মানে চিনি। এই যে এখানে একটা বেনজিন দিবা, বেনজিনের এক পাশে কি দিবা বলতো, COOH, এটাকে আমরা বলি বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা আমরা পড়ছিলাম রাসায়নিকের মধ্যে, উদাহরণের মধ্যে কি পড়ছিলাম বলতো, বেনজোইক অ্যাসিড, সোডিয়াম বেনজয়েট, এগুলা ছিল কি বলতো, রাসায়নিক ফুড প্রিজারভেটিভস, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার। এখন কথা হচ্ছে ভাইয়া ফরমালিনে কিন্তু হাজারিনাক স্যারের মধ্যে বলা আছে এটা কেমিক্যাল, রাসায়নিক, ঠিক আছে। তো এইরকম প্রশ্ন আসলে তোমরা কোনটা দিবে বলতো ভাইয়া, বেনজোইক অ্যাসিডটা দিয়ে দিবা, ঠিক আছে। এটা ঝামেলার একটা প্রশ্ন, বুঝছো, দুইটা অ্যান্সার হয়, সিও অ্যান্সার হয়, ডিও অ্যান্সার হয়, কিন্তু তুমি কোনটা নিবা, কবির স্যারের অ্যান্সার, যেহেতু এটা ডিরেক্টলি অনুসরণ থেকে আসছে, এটা দিবা আমরা বেনজোইক অ্যাসিড, ওকে। আচ্ছা আমি কিন্তু যেগুলোর মধ্যে ঝামেলা আছে অনুশীলন, সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি কোনটা দাগাবা, ঠিক আছে, ওকে। এখন দেখো কি বলা আছে, ভিনেগারের শতকরা, ভিনেগারের শতকরা কত ভাগ পানি থাকে? আচ্ছা ভাই এটা বলতে পানির পরিমাণ কিন্তু, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিড কত ছিল বলতো ভাইয়া, 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড ছিল। তাহলে তুমি কি করবা, 100 থেকে এটা মাইনাস করে দিবা, তাহলে কত হয় বলতো, 94 থেকে 90%, 94 থেকে 90% কি থাকে, পানি থাকে। খুব ভালো করে দেখবা প্রশ্নে কি চাইছে, প্রশ্ন চাইছে পানি, তাহলে কত হবে, 90 থেকে 94% হবে, ঠিক আছে, এগুলো ভুল করো না। আচ্ছা মেহেদির রং কোন রাসায়নিক দ্রব্য, লাসন ছিল, ঠিক আছে, বানান ভুল, এটা ঠিক করে নিবা, ঠিক আছে, লেসন বা লাসন যেটাই বলো, ঠিক আছে, লেসন বা লাসন। আচ্ছা এরপর কি আছে, খাদ্যে নিম্নে কোন প্রিজারভেটিভ অতিমাত্রায় উপস্থিতে মানব কি বলছে, আচ্ছা বলা আছে যে খাদ্যের নিম্নে কোন প্রিজারভেটিভ অতিমাত্রায় উপস্থিত হলে মানবদেহে ক্যান্সার তৈরি করবে, ঠিক আছে, ক্যান্সার তৈরি করবে মনে রাখবা সোডিয়াম নাইট্রাইট, এটা একদম মুখস্থ করে ফেলবা, এটা হচ্ছে জ্ঞানমূলক, এটা ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, সোডিয়াম নাইট্রাইট। আচ্ছা এরপর কি আছে, খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক, এই যে একটু আগে বলছিলাম খাদ্যদ্রব্য পচনের জন্য অক্সিজেন, পানি, তারপর কিছু হলো ধাতব আয়ন, আর এটা কিছু জীবাণু, এগুলো হচ্ছে যে কাজ করতো, তাই না। আচ্ছা এরপরে যে প্রশ্নগুলো আছে এগুলো সব বোর্ড প্রশ্ন, এই বোর্ড প্রশ্নগুলো আমরা কোত্থেকে সলভ করবো, হাজারিনাক স্যার থেকে সলভ করবো। তাহলে একটা জিনিস দুইবার পরে লাভ আছে, লাভ নাই, তো এতটুকু পর্যন্তই আমরা পড়বো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি করে পড়াশোনা করো, এত চিন্তার কিছু নাই, সামনের পরীক্ষার জন্য ভালো হয় সেটাই চেষ্টা করবো, ঠিক আছে। উইশ ইউ অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।